বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। অবশেষে জন্ম নিল তেলেঙ্গানা। দেশের 29তম রাজ্য তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও। হায়দ্রাবাদে তাকে আজ শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ইএসএল নরসিমহান। তিনি নিজেও আজ এই দুই রাজ্যের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন। আগামী 8 জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। দেশের 29তম রাজ্য তেলেঙ্গানা নবগঠিত রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিআরএস নেতা কে চন্দ্রশেখর রাও। হায়দ্রাবাদে তাকে আজ শপথ বাক্য পাঠ করান তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল ইএসএল নরসিমহান। তিনিও আজ সকালে দুই রাজ্যের রাজ্যপাল পদে শপথ নিয়েছেন। নরসিমহানকে শপথ বাক্য পাঠ করান অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত। నేను కల్వకుంట్ల చంద్రశేఖరరావు అనే నేను శాసనం ద్వారా నిర్మితమైన భారత రాజ్యాంగం పట్ల నిజమైన విశ్వాసం విధేయత చూపుతానని, భారతదేశ సార్వభౌమాధికారాన్ని సమగ్రతను కాపాడుతానని, తెలంగాణ రాష్ట్ర ముఖ్యమంత్రిగా నా కర్తవ్యాలను శ్రద్ధతో అంతఃకరణ శుద్ధితో నిర్వహిస్తానని, భయం గాని పక్షపాతం గాని రాగద్వేషాలు గాని లేకుండా రాజ్యాంగాన్ని శాసనాలను అనుసరించి ప్రజలందరికీ న్యాయం చేకూరుస్తానని దైవ సాక్షిగా ప్రమాణం చేస్తున్నాను. కల్వకుంట్ల చంద్రశేఖరరావు అనే నేను తెలంగాణ రాష్ట్ర ముఖ్యమంత్రిగా నా పరిశీలనకు వచ్చిన లేదా నాకు తెలియవచ్చిన ఏ విషయాన్ని నా కర్తవ్యాలను సక్రమంగా నిర్వహించేందుకు అవసరమైన మేరకు తప్ప ప్రత్యక్షంగా గాని పరోక్షంగా గాని ఏ వ్యక్తికి లేదా వ్యక్తులకు తెలియపరచనని లేదా వెల్లడించనని దైవ సాక్షిగా ప్రమాణం చేస్తున్నాను. আগামী 8 জুন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে অন্ধ্রপ্রদেশ থেকে কয়েক ঘন্টার জন্য প্রত্যাহার করা হলেও সীমান্তে কিন্তু জারি থাকছে রাষ্ট্রপতি শাসন। 8 জুন টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। সম্ভবত তারপরেই তুলে নেওয়া হবে রাষ্ট্রপতি শাসন। লোকসভা নির্বাচনের আগেই রাজ্যভাগে শিলমোহর দিয়েছিল ইউপিএ সরকার। ঠিক হয়েছিল অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হবে তেলেঙ্গানা এবং সীমান্ত। 2রা জুন নতুন রাজ্য গঠনের দিন স্থির হয়, সেই মতো জারি হয় বিজ্ঞপ্তি। অবশেষে জন্ম নিল তেলেঙ্গানা। রবিবার রাত থেকেই হায়দ্রাবাদ জুড়ে ছিল উৎসবের আমেজ। দলীয় গোলাপি পতাকার রং সেজে উঠেছিল গোটা হায়দ্রাবাদ। সাংস্কৃতিক অনুষ্ঠান, বিরিয়ানি ও মিষ্টি বিতরণ, আতশবাজির আবির আর উচ্ছ্বাসের কাছে হার মেনেছিল সময়। মানুষের স্বপ্ন পূরণের আনন্দে ভেসে গিয়েছিল গোটা একটা শহর। তেলেঙ্গানা বিধানসভায় 119টি আসনের মধ্যে টিআরএস এর দখলে 63টি আসন। অন্যদিকে 175টি আসন বিশিষ্ট অন্ধ্রপ্রদেশ বিধানসভায় বিজেপির সঙ্গে জোট বেঁধে টিডিপি পেয়েছে 106টি আসন। সূত্রের খবর, এবার অবিভক্ত অন্ধ্রপ্রদেশের সম্পত্তি বিভাজনের পালা। তবে সেই কাজ শেষ করতে বেশ কিছুটা সময় লাগবে বলে দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের। ঠিক হয়েছে, রাজ্যের বাইরে যেসব সম্পত্তি আছে, যেমন দিল্লিতে অন্ধ্রভবন, আপাতত ব্যবহার করবে দুই রাজ্যই। ঘর ভাগাভাগি করে নেবেন মন্ত্রীরা। অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভবন হবে তেলেঙ্গানা বিধানসভা, পাশের ভবন হবে অন্ধ্রপ্রদেশের বিধানসভা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাহুল গান্ধীর পরিবর্তে এবার লোকসভা কংগ্রেস নেতা হিসেবে বেছে নেওয়া হয়েছে মল্লিকার্জুন খার্গেকে। স্বয়ং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী খার্গের নাম লোকসভা নেতা হিসেবে চূড়ান্ত করার কথা দলের নেতাদের জানিয়েছেন। যাবতীয় জল্পনার অবসান। রাহুল গান্ধীকে লোকসভার কংগ্রেস নেতা হিসেবে বেছে নেওয়ার জল্পনায় জল ঢেলে প্রধান বিরোধী দল জানিয়ে দিল সংসদের নিম্নকক্ষে তাদের নেতা মল্লিকার্জুন খার্গে। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী খার্গের নাম লোকসভা নেতা হিসেবে চূড়ান্ত করার কথা দলের নেতাদের জানিয়ে দিলেন। আজ দলের প্রথম সারির নেতা জনার্দন দ্বিবেদী সভানেত্রীর সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান। প্রসঙ্গত, বর্তমান লোকসভায় কংগ্রেসের এমপি এবার মাত্র 44 জন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 1993 সালের মুম্বাই বিস্ফোরণ মামলায় ইয়াকুব মেননের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। মুম্বাই বিস্ফোরণ মামলায় জড়িত থাকার ঘটনার অপর অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও ইয়াকুবের ভাই টাইগার মেনন এখনো ফেরার। গোয়েন্দা দপ্তরের ধারণা তারা পাকিস্তানে লুকিয়ে আছে। 1993-এ মুম্বাইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় ইয়াকুব মেননের মৃত্যুদণ্ডের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। এর আগে ইয়াকুব মেননের মৃত্যুদণ্ড মুকুবের আর্জি খারিজ করেছিল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। 1993 সালে মুম্বাই বিস্ফোরণে দোষী সাব্যস্ত হন ইয়াকুব মেনন। 2007 সালে টাডা আদালত মুম্বাই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রী হিসেবে ইয়াকুব মেননের মৃত্যুদণ্ডের আদেশ দেয়। বিস্ফোরণের পরই দেশ ছাড়েন মেনন। 1994 সালে কাঠমান্ডু বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় মেননকে। টাডা আদালত মেননকে মুম্বাই বিস্ফোরণ মামলায় মাস্টারমাইন্ড আখ্যা দেয়। এই অপরাধে মেননের মৃত্যুদণ্ডের আদেশ দেয়।
মুম্বাই বিস্ফোরণ ছাড়াও মেননের বিরুদ্ধে ডজনেরও বেশি সন্ত্রাসবাদী হামলার ঘটনা জড়িত থাকার প্রমাণ মিলেছিল। 1993 সালে মুম্বাইয়ের একাধিক বিস্ফোরণে 257 জন মারা গিয়েছিল, আহত হয়েছিলেন 713 জন। মুম্বাই বিস্ফোরণ মামলায় জড়িত থাকার ঘটনায় অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও ইয়াকুবের ভাই টাইগার মেনন এখনও ফেরার। ভারতীয় কেন্দ্রীয় গোয়েন্দা দফতরের অনুমান তারা দুজনেই পাকিস্তানে লুকিয়ে আছেন। Death sentence being a list of rare cases, I personally think an exception should be carved out where death sentence matters should be heard in open court. And with respect to the Law Commission report, the 187th Law Commission report, they had recommended that death sentence matters be heard by at least 5 judges. So this was the first ground, and the second ground was that he has been in jail for the past 20 years, that is since 1994. And we have not even applied for bail and he has not come out. So now hanging him would be slightly unfair. So these are the 2 grounds on which we had filed the writ petition, and the Honorable Supreme Court was pleased to stay his execution and issue notice in the matter. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একের পর এক গ্রামে হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করল বোকো হারাম জঙ্গিরা। এই জঙ্গি গোষ্ঠীর হত্যালীলায় এই বছরেই নাইজেরিয়ায় মৃত্যু হয়েছে 2000-এরও বেশি মানুষের। নাইজেরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলের একের পর এক গ্রামে হামলা চালিয়ে বহু নিরীহ মানুষকে হত্যা করল বোকো হারাম জঙ্গিরা। ক্যামেরুন সীমান্তবর্তী বর্নো প্রদেশের গাম্বরো নাগালা জেলায় 4টি গ্রামে সেনার বর্দি পরে হামলা চালায় জঙ্গিরা। নির্বিচারে গুলি চালিয়ে গ্রামবাসীদের হত্যা করেছে তারা। এর পাশাপাশি উত্তর পূর্ব নাইজেরিয়ার মুবি শহরে একটি পানশালায় বিস্ফোরণ ঘটিয়ে কমপক্ষে 40 জনকে হত্যা করেছে জঙ্গিরা। বোকো হারাম জঙ্গি গোষ্ঠীর হত্যালীলায় এই বছরেই নাইজেরিয়ার মৃত্যু হয়েছে 2000-এরও বেশি মানুষের। কয়েক মাস আগে বর্নো থেকে প্রায় 300 স্কুল ছাত্রীকে অপহরণ করে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এখনও তাদের পণবন্দি করে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যে কামিল কোর্স খোলার দাবিতে ফাজিল মাদ্রাসাগুলি বয়কটের আজ ছিল 3য় দিন। রাজ্যের অন্যান্য ফাজিল মাদ্রাসাগুলির সাথে মাদ্রাসা বয়কট চলছে সোনামুড়া দাউধারানী সিদ্দিকিয়া মাদ্রাসায়ও। ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে রাজ্যে কামিল কোর্স খোলার দাবিতে অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বয়কটের আজ 3য় দিন। পূর্ব ঘোষিত আন্দোলনের অঙ্গ হিসেবে 31শে মে থেকে রাজ্যের সকল ফাজিল মাদ্রাসাগুলিতে চলছে বয়কট। আর এরই অঙ্গ হিসেবে সোনামুড়া দাউধারানী সিদ্দিকিয়া মাদ্রাসায়ও চলছে মাদ্রাসা বয়কট। এই দাউধারানী মাদ্রাসা থেকে শুরু হয়েছিল এই আন্দোলন, যা পরবর্তী সময়ে রাজ্যের অন্যান্য ফাজিল মাদ্রাসাগুলিতে ছড়িয়ে পড়ে। বারবার রাজ্য সরকারের দ্বারস্থ হওয়ার পরও তাদের দাবি পূরণ হয়নি বলে দাবি মাদ্রাসা ছাত্রদের। একই দাবিতে গত 22শে এপ্রিল থেকে 48 ঘন্টা মাদ্রাসা বয়কট করেছিল মাদ্রাসা ছাত্ররা। এবার অনির্দিষ্টকালের জন্য মাদ্রাসা বয়কটের ডাক দিল ছাত্ররা। কারণ রাজ্যে কোনো কামিল কোর্স চালু না থাকায় ফাজিল পাশ করে মাদ্রাসা ছাত্ররা বিপাকে পড়ে যাচ্ছে, তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে চলে যাচ্ছে। এদিকে আজ দাউধারানী মাদ্রাসায় যান সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার। তিনি আন্দোলনকারী ছাত্রদের সাথে কথা বলেন এবং তাদের ক্লাসে যোগ দেওয়ার কথা বলেন, কিন্তু আন্দোলনকারী ছাত্ররা তা মানতে নারাজ। তাদের দাবি, খোদ মুখ্যমন্ত্রী কিংবা শিক্ষামন্ত্রী তাদের লিখিত প্রতিশ্রুতি দিলে তারা বয়কট তুলবে, আর তা না হলে অনির্দিষ্টকালের জন্য বয়কট অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন আন্দোলনকারী ছাত্ররা। এখন দেখার বিষয় এই অবস্থায় রাজ্য সরকার কি পদক্ষেপ গ্রহণ করেন। অল ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন তারা মূলত 2টা দাবি নিয়েই শনিবার থেকে ক্লাস বর্জন আরম্ভ করেছে। আমি এটাই তাদের ছাত্ররা বোঝানোর জন্য এসেছিলাম এডুকেশনের তরফ থেকে, যে সামনেই হাফ-ইয়ারলি পরীক্ষা, যদি এভাবে ক্লাস বর্জন করে তাহলে তাদেরই ক্ষতি। তোমাদের দাবি দেওয়া যা আছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মুখীন নেব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, আমার তো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই। আমি অনুরোধ করছি ছাত্রদের অন্তত হাফ-ইয়ারলি পরীক্ষাটা সামনে ভেবে তোমরা আবার ক্লাসে যোগদান করো। যদি ছাত্ররা সন্তুষ্ট হয় নাই তারা আন্দোলন চালিয়ে যাবে বলে এখন তাদের দাবি দাওয়াগুলি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সম্মুখে আমি পাঠাবো। ত্রিপুরা মাদ্রাসা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ত্রিপুরা রাজ্যের ফাজিল মাদ্রাসাগুলো বয়কটের আওতায় আনা হয়, তার কারণ হলো 2013 সালে সরকার কর্তৃপক্ষ আমাদেরকে একটা প্রতিশ্রুতি দিয়ে যায়, কামিল থিওরি জুস খোলার প্রতিবাদ দিয়ে যায়, কিন্তু আজও পর্যন্ত সরকার সেটা বাস্তবায়িত করেনি। যার ফলস্বরূপ আমরা জীবন নিয়ে আমরা অনিশ্চিত অন্ধকারের মধ্যে হাবুডুবু খাচ্ছি। যার ফলস্বরূপ আমরা 31শে মে থেকে ত্রিপুরার ফাজিল এসএস মাদ্রাসাগুলো আবার বয়কটের অনির্দিষ্টকালের জন্য বয়কট থাকে।
মানিক সরকার এবং শিক্ষামন্ত্রী দপ্তরের কাছে আমরা বারবার গিয়েছিলাম, কিন্তু তারা আমাদেরকে বারবার সান্ত্বনা দিয়ে বলেছে রাতারাতি কি একটা জিনিস করা যায় নাকি, এই ব্যাপারে কথা বলেছে। বারবার গিয়েছি কিন্তু তারা কোনো ফল আমাদেরকে দেয়নি। আজ আমরা গত বছর যে 23 জন পরীক্ষা দিয়েছিল তারাও আজকে রাস্তায় হাবুডুবু খাচ্ছে। আজকে আমরা 15 জন পরীক্ষা দিয়েছি ত্রিপুরা রাজ্যের মধ্যে, তারা 2 দিন পরে রেজাল্ট বাড়ি হয়ে যাবে, কিন্তু আমরাও কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না, যার ফলস্বরূপ আমরা বয়কটের মাদ্রাসাগুলোকে বয়কটের আওতায় এনে রেখেছি। যদি সরকার কর্তৃপক্ষ কোনো এই বয়কটের সিদ্ধান্তে না কোনো প্রতিশ্রুতি দেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। মাদ্রাসা ছাত্রছাত্রীদের এই গণ আন্দোলনের পেছনে ত্রিপুরা অ্যারাবিক এডুকেটেড ফোরাম, ত্রিপুরা টিচার্স অ্যাসোসিয়েশন সহ সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের সমর্থন রয়েছে বলেও জানা গেছে। সুকান্ত বর্মনের রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসায় বাম সংগঠন সিআইটিইউ বিভাগীয় কমিটির উদ্যোগে ট্রাক ও মিনিবাস সিন্ডিকেট এবং নির্মাণ শ্রমিক একত্রিত হয়ে 3 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয় বন দপ্তরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার হুন্না রেড্ডির নিকট। আজ আমবাসায় বাম সংগঠন সিআইটিইউ বিভাগীয় কমিটির উদ্যোগে ট্রাক ও মিনিবাস সিন্ডিকেট এবং নির্মাণ শ্রমিক একত্রিত হয়ে বন দপ্তরের ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার হুন্না রেড্ডির কাছে 3 দফা দাবি নিয়ে ডেপুটেশন দেয়। দাবিগুলি ছিল বালু তোলার জন্য শ্রমিকদের পারমিট প্রদান করতে হবে, যেসব গাড়ি বালু ক্যারিং করছে সেই গাড়িগুলির পারমিট দিতে হবে এবং অযথা গাড়ি চালকদের হয়রানি বন্ধ করতে হবে। এদিকে দাবিগুলির পরিপ্রেক্ষিতে ডিএফও স্পষ্ট বাংলা ভাষায় সুপ্রিম কোর্টের নতুন গাইডলাইন সম্পর্কে বিস্তারিত বলে দেন। একটা অর্ডার হয়েছে, নট অনলি আমবাসা ডিভিশন, পুরা ইন্ডিয়ার মধ্যে একটা অর্ডার হয়েছে, যতগুলি ক্যারিং লাইসেন্স হইব উনি এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আনতে হবে। নট অনলি ত্রিপুরা, এটা পুরা ইন্ডিয়ার মধ্যে একটা অর্ডার হয়েছে এনভায়রনমেন্ট ক্লিয়ারেন্স আনতে হবে। একটা স্টেট ত্রিপুরা, আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আরণ্য ভবন আছে, একটা লেফট সাইড একটা অফিস আছে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড, এখানে একটা কমিটি হয়েছে এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট কমিটি। তো এখান থেকে একটা সার্টিফিকেট আনতে হবে, এটা আনলে দিয়ে দিব। এটা গভর্নমেন্ট রুল, নট অনলি ত্রিপুরা, এটা ইন্ডিয়ার মধ্যে সেম রুল আছে। মূলত জরুরি 3টা দাবিকে সামনে রেখে আমবাসা ডিপু সাহেবের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি। ডিপু সাহেব আমাদেরকে আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যেই উনি দাবিগুলো পূরণ করার যুক্তিকতা স্বীকার করেছেন। পাশাপাশি কোয়ালিফিকেশনের যে বিষয়টা উনি বলেছেন যে এখানে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ একটি দপ্তর আছে, বিগত দিনে এটা অ্যাটাচ ছিল না বন দপ্তরের সঙ্গে, এখন নাকি সুপ্রিম কোর্টের অ্যাক্ট অনুযায়ী উনি বলেছেন যে 2টা দপ্তরকে একত্রিতভাবে এই পলিউশন নিতে হবে। সেই সাপেক্ষে আমরা মোটামুটিভাবে আলোচনা করেছি। আমরা আশা রাখি উনি আমাদের উনার যে কথা উনি দিয়েছেন 1 সপ্তাহ মধ্যে উনি এই বিষয়টি চালু করবেন। আর পরিবেশ দপ্তরের যে বিষয়টা আমরা ইতিমধ্যে আমরা আলোচনা ক্রমে কমিটি বসে পরবর্তী সময় শ্রমিকদেরকে নিয়ে আলোচনা ক্রমে আমরা পরিবেশ দপ্তরে যাব। অযথা সব বিষয়ে খবরাখবর না নিয়ে শ্রমিকদের নিয়ে ডেপুটেশন দেওয়ার সমালোচনার ঝড় বইছে গোটা মহকুমায়। ব্যুরো রিপোর্ট, খবর।